এখানকার ফর্মুলেশনটা বুঝতে হবে আমাদের, কীভাবে একটা প্রাইমাল ডুয়েল প্রবলেমকে রিপ্রেজেন্ট করা হয় এবং কী কী কন্ডিশন হলে আমাদের কেমন টাইপের সলিউশন থাকে, কখন থাকবে না, বা কখন সলিউশনগুলো আনবাউন্ডেড হবে, এগুলো আজকে আলোচনা করব। কজন হবে দেখি যায়, বাকিদের পারতে নেই। ঠিক আছে, শুরু করে দিচ্ছি। বেশ, ইন জেনারেল আমরা কি করি যে একটা প্রাইমাল বা ডুয়েল প্রবলেমকে কীভাবে রিপ্রেজেন্ট করি ভেক্টর ফর্মে। ভেক্টর ফর্মটা আমাদের জানতে হবে। হ্যাঁ, বলছি ইন ভেক্টর নোটেশন। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, আসতে পারে এমসিকিউ এখান থেকে। ইন ভেক্টর নোটেশন এ প্রাইমাল অ্যান্ড দ্য ডুয়েল a primal and the corresponding মানে এর corresponding আমাদের ডুয়েলটা কেমন হবে, but in a vector notation a primal and the corresponding dual may be, কার কি আওয়াজ আসছে কত, may be written as তাহলে প্রাইমালটা আমি ফার্স্টে লিখি। প্রাইমালটা এখানে লিখবো আর ঠিক নিচেতে ডুয়েলটা লিখবো, এই পাশে লিখবো। প্রাইমালটাকে লেখা হবে ম্যাক্সিমাইজ জেড এক্স, এইভাবে লিখবো। তাহলে ম্যাক্স ম্যাক্স অফ জেড এক্স দিয়ে লিখবো, ঠিক আছে। জেড এক্স ইকুয়াল টু ক্যাপিটাল সি এক্স সাবজেক্ট টু কন্ডিশন এ এক্স, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, লেস ইকুয়াল টু কী হবে বি, আর এই ক্যাপিটাল এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রাইমালের ফর্ম। তাহলে কি ম্যাক্সিমাইজ থাকবে আর লেসার ইকুয়াল থাকবে, যেখানে ম্যাক্সিমাইজ সেখানে লেসার ইকুয়াল টু। ঠিক ডুয়েল প্রবলেম, এটা প্রাইমাল প্রবলেমটা আমি লিখলাম না। ডুয়েলের ক্ষেত্রে কী হবে, মিন একটা অন্য ভেরিয়েবল নিতে হবে, এক্স আর লেখা যাবে না, অন্য একটা ভেরিয়েবল ডাব্লু নিতে হবে। সেটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, বি ট্রান্সপোজ ডাব্লু। অঙ্ক করার সময় এটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে বি ভেক্টরটা আছে এর ট্রান্সপোজ নিতে হবে, সাজ দ্যাট বাই সাবজেক্ট টু, কে কি মেসেজ করছে, ওকে, সাবজেক্ট টু এটি, মানে এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে তার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ট্রান্সপোজ আর একটা অন্য ভেরিয়েবল ডাব্লু, এটা হবে গ্রেটার ইকুয়াল টু, যখন মিনিমাম থাকবে এটাকে আমরা ডুয়েলে গ্রেটার ইকুয়াল টু করে নিতে হবে সি টি, মানে এই যে সি আমাদের এখানে একটা ভেক্টর থাকবে সেটা এখানে চলে যাবে বেশ। আর ডাব্লুটা কী হবে, গ্রেটার ইকুয়াল টু 0। এবার এই সি আমরা কেমন ফর্মগুলো হবে, C1 C2 ডট করে CN। আবার বি ভেক্টরটা কেমন হবে আমি একসঙ্গেই লিখে দিচ্ছি, এটাও একটা ম্যাট্রিক্স হবে, B1 B2 Bn। সিমিলারলি এক্স ভেক্টরটা আমি পরের পেজে লিখছি, তাহলে এক্স ভেক্টরটা হবে x1 x2 ভাবে xn। আর হচ্ছে ডাব্লু, ডাব্লুটা আসবে W1 W2 Wn এইভাবে। আর এটি বিটি এই ট্রান্সপোজগুলো ম্যাট্রিক্স, সরি এটা স্মল হবে, সিটি আর দ্য ট্রান্সপোজ অফ এ বি সি রেসপেক্টিভলি, ঠিক আছে। বেশ, এই গেল এখানকার ম্যাট্রিক্স ফর্মেশন। এবার আমি একটা কোশ্চেন করাই, হ্যাঁ, তারপরে আমি এর আবার প্রপার্টিগুলোতে চলে যাব। Question number 1. They write down the
ডুয়েল অফ দ্য ফলোয়িং এলপিপি। কি আছে দেওয়া, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু x1 প্লাস 2x2 সাবজেক্ট টু কন্ডিশন বা সাবজেক্ট টু কী দেওয়া আছে 3x1 প্লাস 2x2 লেস আর ইকুয়াল টু 10 আর x1 মাইনাস 2x2 গ্রেটার ইকুয়াল টু 5 হয় আর x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে কীভাবে ডুয়েলটা পাবো সলিউশন। তাহলে একটু আগে কি দেখলাম যে ম্যাক্সিমাইজ কন্ডিশন এখানে প্রাইমালে হয়ে আছে, তাহলে আমাদের কী করতে হবে, মিনিমাম করতে হবে, কিন্তু ভেরিয়েবলটা চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে এখানে কী লিখবো আমি, যে অ্যাট ফার্স্ট উই রাইট দ্য প্রবলেম তাহলে ম্যাক্স জেড ইকুয়াল টু কী লিখবো, আচ্ছা এর কোফিসিয়েন্টে কিছু নেই মানে 1, তাহলে 1 ইন্টু x1 এটা লাগবে, কেন লাগবে আমি পরে বলছি, 2 ইন্টু x2, ঠিক আছে। আর এখানে আমাদের কী আছে, যে ম্যাক্সিমাম কন্ডিশন থাকলে প্রাইমালে কী বলা আছে, যে এগুলো লেস আর ইকুয়াল টু হতে হবে, তাই না, বুঝতে পারছি। তার মানে এখানে কিন্তু একটা কন্ডিশন লেস আর ইকুয়াল টু নেই, এটা আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এটা কি গ্রেটার ইকুয়াল টু হয়ে আছে, তো এটাকে আমার লেস আর ইকুয়াল টু করতে গেলে কী করতে হবে, কে বলতে পারবে, কে বলবে বলো। তাহলে ফার্স্টে যেটা আছে আমি লিখে নিই, সাবজেক্ট টু কন্ডিশন, যে নেগেটিভ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ভেরি গুড। তাহলে আচ্ছা প্রথমটাতে কোনো সমস্যা নেই লেস, কারণ ম্যাক্সিমাইজ কন্ডিশন থাকলে কিন্তু আমাকে এইগুলোকে কিন্তু সাবজেক্ট টু যে এগুলো আছে কনস্ট্যান্টগুলো আছে এগুলোকে আমাকে লেস আর ইকুয়াল টু বানাতে হবে, তাহলে এটা অলরেডি আছে, তাহলে এখানে কোনো সমস্যা নেই। তাহলে 3x1 প্লাস 2x2 লেস আর ইকুয়াল টু 10, আর এইটাকে লেস আর ইকুয়াল টু করলে গ্রেটার ইকুয়াল টু লেস আর ইকুয়াল টু করতে গেলে আমাদের মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এগুলো আমরা জানি। তাহলে মাইনাস x1 প্লাস 2x2, আর কী হয়ে যাবে, গ্রেটার ইকুয়াল টুটা লেস আর ইকুয়াল হয়ে যাবে, আর এটা -5 হয়ে যাবে। বেশ, এটা গেল আমাদের প্রাথমিক কাজ। আর x1 x2 গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে আমরা স্ট্যান্ডার্ড যে প্রাইমাল ফর্ম সেটা আমরা আগে বানাবো, যদি এরকম লেসার ইকুয়াল টু টাইপ না থাকে। যদি থাকতো তাহলে আমাকে এই কাজটা করার প্রয়োজন ছিল না, ডাইরেক্ট ডুয়েলে চলে যেতাম, ঠিক আছে। বা নেক্সট এখানে ডুয়েলটা এই জায়গা করে সম্ভব হচ্ছে না, দেখি পারি কি, কারণ পরের পেজে গেলে এই জায়গাটা বোঝানো যাবে না, হয়তো আমি এই জায়গাটা মুছে দিই, এখান থেকে করবো, পরের পেজে গেলে বোঝানো যাবে না। বেশ, তাহলে ডুয়েল করতে গেলে আমাদের ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে, তাই না। তাহলে আমরা দুটো ভেরিয়েবল ধরে নেবো, যে ইফ v1 v2 আর ডুয়েল ভেরিয়েবল, এটা কিন্তু মাস্ট, ভেরিয়েবল চেঞ্জ করতে হবে, আর ডুয়েল ভেরিয়েবল। তাহলে দ্য ডুয়েল প্রবলেম ইজ গিভেন বাই কী লিখতে পারি, এটা কী করতে হবে, মিনিমাইজ করতে হবে, এই যে মিনিমাইজ করতে হবে। তাহলে কী লিখবো, মিন কি নেবো, অন্য একটা ভেরিয়েবল, এটা ডাব্লু নিলাম। তারপরে কী লিখতে হবে, এখানে বলা আছে বিগুলোর ট্রান্সপোজ নিতে হবে, তাই তো, আর ডাব্লুটা মাল্টিপ্লাই হবে। তাহলে বি যে ম্যাট্রিক্সটা, বি কোন পার্টটা, এই জায়গাটা আছে, এটা বি তো, এগুলো v1 v2, তাহলে এখানে কী চলে আসবে, 10 একটা আসবে আর -5 একটা আসবে, ঠিক বলছি, 10 আর -5 লিখলাম। এবারে এইখানে ভেরিয়েবল আমাদের লাগাতে হবে, ভেরিয়েবলটা কী ধরেছি, v1 v2, তাহলে এখানে লাগিয়ে দেবো v1 আর এখানে চলে যাবে v2, তার মানে এই জায়গাটা আমাদের এই মানে অবজেক্টিভ ফাংশনে চলে গেল। এবার কী করবো, সাবজেক্ট টু কনস্ট্যান্টটা কীভাবে হবে, এখানে বলা আছে এ ট্রান্সপোজ ডাব্লু, তাহলে এ ট্রান্সপোজ, তাহলে এ ম্যাট্রিক্স কোনটা, এইটা, তাহলে 3 আর মাইনাস কী আছে, 1 আছে, 3 আর -1 আছে, এখানে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কী আছে, 3 2 -1 2, তাহলে এইটা এই রোটা ট্রান্সপোজ নিতে হবে আমাকে। এই কী বললাম, যে সাবজেক্ট টু কনস্ট্যান্টে কী নিতে হবে আমাদের, আচ্ছা আমি ঠিক লিখলাম এটা, হ্যাঁ, তাহলে এটাকে আমাদের, যে এটা তো কলম বরাবর আছে, 3 আর -1টা কলম বরাবর আছে, তাহলে ট্রান্সপোজ নিলে রোতে চলে যাবে, তাহলে 3 হবে আর -1 হবে। এবার ভেরিয়েবল দুটো লাগিয়ে দেবো, একটা v1, একটু জায়গাটা বড় করে দিই, 3 আছে আর -1 আছে, তাহলে ভেরিয়েবল দুটো একটা v1 হবে আর একটা কী হবে, 1 ইন্টু v2, মানে একবারে v2 লিখে দেবো।
তারপরে এটা কী হবে, গ্রেটার ইকুয়াল টু লিখতে হবে, কারণ এখানে সেই কন্ডিশনই বলা আছে, এই যে গ্রেটার ইকুয়াল টু সিটি। তাহলে গ্রেটার ইকুয়াল টু সিটি, তাহলে সি যে ম্যাট্রিক্সটা তার আমাদের ট্রান্সপোজটা নিতে হবে। তাহলে এখানে কী ছিল, একটু আগে বলেছিলাম যে এইটা হচ্ছে C1 C2, তাহলে এটা হচ্ছে ফার্স্টে C1টা বসবে এখানে, তাহলে এখানে কী লিখবো আমি, গ্রেটার ইকুয়াল টু 1, মানে কোফিসিয়েন্টটা লিখতে হবে। তারপরে কি এইটা 2v1 প্লাস 2v2, দুটি সেম আছে, 2v1 প্লাস 2v2, দুটি পজিটিভ আছে। আর গ্রেটার ইকুয়াল টু এটা 1 ছিল, আবার এখানে এটা চলে আসবে গ্রেটার ইকুয়াল টু 2। এবার এখানটাতে আরেকটু আমাদের প্রসেসটা করতে হবে, এই 2 দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে? যেহেতু 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, তার মানে 2গুলো পরের স্টেপে টোটালটা লেখার দরকার নেই। যদি আমরা পাশে রাফ করে নিই যেটা, তাহলে 2টা আমি বাদ দিয়ে লিখে দেবো, 2টাও লেখার দরকার নাই, এটা গ্রেটার ইকুয়াল টু 1 হয়ে যাবে, ঠিক আছে? আর v1 v2 গ্রেটার ইকুয়াল টু 0 হয়ে গেল আমাদের প্রাইমাল থেকে ডুয়েলে কনভার্ট। এটা বোঝা গেছে? তা এইটুকু এমসিকিউ এর জন্য ঠিক আছে, এর থেকে বড় কোশ্চেনও হয় না তা নয়, কিন্তু ওগুলো এমসিকিউ এ সম্ভবত আসবে না। এবার আনরেস্ট্রিক্টেড সাইন যেগুলো থাকে, সেগুলো অনেকটা লেন্দি হয়ে যাবে, সেই জন্য ওই টাইপের কোশ্চেন আমি পড়াতে চাইছি না। এবার আমি থিওরিটিক্যাল যে এখানকার রুলসগুলো আছে সেইগুলোতে চলে যাব, তাহলে এই টাইপের প্রবলেম নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে? আমি কোশ্চেন দুটো দিয়ে দেবো, আগে কোশ্চেন দেওয়ার আগে থিওরিটা বলে দিই। মানে এগুলো তো সলিউশন হয়, এদেরও সলিউশন হয়, প্রাইমাল ডুয়েল থেকে আমরা সলিউশন শিখে এসেছি আগে। বেশ, আমি একটা ছক এখানে ড্র করব, ছক দিয়ে বোঝালে জিনিসটা ভালো ক্লিয়ার হবে। একটু বাড়িয়ে সমস্যা। বেশ, ফার্স্টে প্রথম কলমে আমি এটাকে প্রাইমাল রাখবো, তারপরে ডুয়েল, তারপরে কনক্লুশন। এই ছকটা সবাই স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নেবে, ঠিক আছে? বলছি 1 নম্বর, যদি আমাদের প্রাইমালে ফিজিবল সলিউশন থাকে, আমি শুধু ফিজিবল সলিউশন বলেই লিখবো, হ্যাঁ, প্রাইমালে যদি ফিজিবল সলিউশন থাকে, তাহলে ডুয়েলেও ফিজিবল সলিউশন থাকবে। তাহলে কনক্লুশন কী হলো, ফাইনাইট অপটিমাল ফর বোথ এক্সিস্ট। তার মানে ডুয়েলে এবং প্রাইমালে দুটোতেই যদি আমাদের ফিজিবল সলিউশন থাকে, তাহলে কনক্লুশন আমরা কী বলবো, যে ফাইনাইট হবে, কেন ফিজিবল রিজন পাবো আমরা, একটা ফিজিবল স্পেস পাবো, সলিউশন স্পেস পেয়ে যাবো। তাহলে ফাইনাইট অপটিমাম ফর বোথ এক্সিস্ট, ফাইনাইট অপটিমাম ফর বোথ, মানে প্রাইমাল এবং ডুয়েল দুজনের জন্যই বলা হচ্ছে বোথ এক্সিস্ট। এগুলো থেকে এমসিকিউ হওয়ার মতো কোশ্চেন এগুলো, যে বললো প্রাইমালে ফিজিবল সলিউশন আছে, ডুয়েলেও আছে, দেন 4টা অপশন দিয়ে দেবে, ফাইনাইট অপটিমাম সলিউশন ফর বোথ এক্সিস্ট, বা প্রাইমালে থাকলো এখানে থাকবে না, এরকম সব অপশন থাকতে পারে। 2 নম্বর বলছে, যদি প্রাইমালে কোনো সলিউশন নেই, মানে নো ফিজিবল সলিউশন, প্রাইমালে যদি কোনো ফিজিবল সলিউশন না থাকে, তাহলে ডুয়েলে কিন্তু ফিজিবল সলিউশন বলছে আছে, থাকতেই পারে। প্রাইমারি নেই, ডুয়েলে আছে, তাহলে কি কনক্লুশন বলবো, আমরা কি সিদ্ধান্তে আসবো, যে ডুয়েলে অবজেক্টিভ ফাংশন, তাহলে ডুয়েল কি করবে, ডুয়েল অবজেক্টিভ ফাংশন কি হবে, আনবাউন্ডেড হয়ে যাবে, আনবাউন্ডেড, মানে সলিউশন তো আমাদের আছে, ঠিক আছে, আনবাউন্ডেড। এবার আনবাউন্ডেড কেস কিন্তু দুরকম হয় নাকি, হয়তো আনবাউন্ডেড কেস অনেক সময় কি হয়, সব ফিজিবল রিজন আনবাউন্ডেড কেসে থাকে, আবার থাকে না, ওটা আমি ডিটেলসে যাচ্ছি না, আনবাউন্ডেডটা ভাগ করতে আমি এই মুহূর্তে যাচ্ছি না। 3 নম্বর, এবার বলছে যে প্রাইমালে ফিজিবল সলিউশন আছে, কিন্তু ডুয়েলে নেই, নো ফিজিবল সলিউশন, তাহলে কনক্লুশন কী হবে, এখানে যেমন ডুয়েল অবজেক্টিভ ফাংশনটা আনবাউন্ডেড হয়েছিল, সলিউশনটা ছিল ডুয়েলে,
ঠিক এখানে কি হয়ে যাবে, প্রাইমালি আনবাউন্ডেড সলিউশন হয়ে যাবে, মানে যেখানে সলিউশন থাকবে সেই জায়গাটা আনবাউন্ডেড হবে, যেখানে সলিউশনই নেই সেখানে আনবাউন্ডেড হওয়ার কোনো প্রশ্নই নাই। তারপরে এইভাবে কিন্তু মনে রাখতে হবে যে যেখানে সলিউশন নেই তাহলে সেই জায়গায় আনবাউন্ডেডটা হবে না, যেখানে সলিউশনটা আছে তার মানে প্রাইমারি ডুয়েল আছে তাহলে ডুয়েলটা আনবাউন্ডেড হবে, এই যে ডুয়েল অবজেক্টিভ ফাংশন, তাহলে এইভাবে মনে রাখতে হবে, তাহলে কিন্তু মনে থাকবে না সব। বুঝতে পারলাম? কেউ কি বলো এবার? সুজয়, এটা দেখো আমি একটা সুন্দর মনে রাখার একটা কন্ডিশন বলে দিলাম, যে যেখানে সলিউশন আছে, হ্যাঁ এটা দেখো ফিজিবল সলিউশনটা কি বলছে, ডুয়েলে আছে কিন্তু প্রাইমারি নেই, তার মানে কি ডুয়েল অবজেক্টিভ ফাংশনটা কি যাবে আনবাউন্ডেড, কারণ আনবাউন্ডেড টেস্টে কি যেখানে সলিউশন আছে সেই জায়গাটা আমরা ধরবো, তাহলে মনে রাখা তো এটা একটা সুবিধা হয়ে গেল। ঠিক একইভাবে বলছি ফিজিবল সলিউশন আছে প্রাইমালে আর ডুয়েলে নেই, তার মানে কি আনবাউন্ডেড কি হবে বলো, যেখানে আছে প্রাইমালটা কি হয়ে যাবে, প্রাইমাল অবজেক্টিভ ফাংশন কি যাবে আনবাউন্ডেড, ঠিক আছে, জায়গাটা একটু কম হয়ে গেল। লাস্ট এবার বলছি দুটোতেই সলিউশন নেই, নো ফিজিবল সলিউশন, প্রাইমালেও নেই ডুয়েলেও নেই, তাহলে কি হবে, এখানেও কোনো কিছু সলিউশন থাকবে না, যখন দু জায়গাতেই থাকবে নো সলিউশন। ঠিক আছে, তাহলে দু জায়গায় থাকলে কি হচ্ছে, ফাইনাইট অপটিমাম ফর বোথ এক্সিস্ট, আর এই কন্ডিশন যদি বললাম, আর নো ফিজিবল সলিউশন থাকলে কোনো মানে প্রাইমালেও থাকবে না ডুয়েলেও কোনো সলিউশন থাকবে না। নেক্সট এখানে আবার যে কোশ্চেনগুলো হয়, এই লেন্দি কোশ্চেন যেগুলো আছে তার কিছু এখানে রুলস আছে। হ্যাঁ, তার রুলসগুলো এখানে বললে কোশ্চেন আমরা সলিউশনের ক্ষেত্রে কাজে লাগবে, কিন্তু এগুলো তো লেন্দি কোশ্চেন, আমি রুলসটা বলেই যাই, কারণ যদি এমসিকিউ হয়ে যায় তখন তো সমস্যা হয়ে যাবে। এই জায়গাটা কনসেপ্টেরই জায়গা, আর মেন ব্যাপার হচ্ছে মনে রাখার বিষয় কিছু আছে এখানে। হ্যাঁ, বলছে এই ধরনের প্রবলেমগুলো আমরা যখন সলিউশন করবো ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যেতে হবে। 1 নম্বর, যখন এই ডুয়েল মানে প্রাইমালের প্রবলেমগুলো আমরা সলিউশন করবো, ফার্স্ট আমাদের কী করতে হবে, রিডিউস দ্য গিভেন ইকুয়েশন, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে কী করবো, দ্য গিভেন ইকুয়েশন বা সিস্টেম অফ ইকুয়েশন ইন ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম আমি আগে বলেছি, ক্যানোনিক্যাল ফর্মে আমাদের ফার্স্টে কনভার্ট করতে হবে, তারপরে কী করতে হয়, একটা টেবিল বানাতে। তার মানে এখানে ইম্পর্টেন্ট জায়গা কোনটা, যে বললো যে একটা ডুয়েল প্রবলেমকে আমরা যখন সিস্টেম অফ ইকুয়েশনটা থাকবে দেওয়া, মানে হ্যাপাজেটলি থাকতে পারে যা কিছু, তাহলে ফার্স্ট আমাকে ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে যেতে হবে, স্ট্যান্ডার্ড ফর্ম নয় কিন্তু ক্যানোনিক্যাল ফর্মে আমাদের কনভার্ট করতে হবে ফার্স্টে। তারপরে কী করতে হবে, ড্র সিমপ্লেক্স, একটা সিমপ্লেক্স টেবিল বানাতে হবে। ঠিক আছে, কীভাবে, জেড জে মাইনাস সি জে, এগুলো এখন হয়তো বুঝতে পারবে না, এই কন্ডিশনটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে, অ্যান্ড আর কি হবে, এক্স বিআই এটা গ্রেটার দ্যান 0 হবে, দেন অপটিমাল সলিউশন আমাদের এক্সিস্ট বা রিচ করবে। তাহলে এখান থেকে এমসিকিউ হতে পারে যে আমরা যে সিমপ্লেক্স টেবিলটা বানাবো সেখানে এই কন্ডিশনটা কিন্তু গ্রেটার ইকুয়াল টু 0 এরকম থাকতেই পারে অপশন, আর এটা কি গ্রেটার দ্যান 0, তাহলে আমরা অপটিমাল সলিউশনটা এক্সিস্ট বা রিচ করবে এটা বলতে পারবো। যদি এটা না হয় তাহলে কিন্তু হবে না। 3 নম্বর, ইফ, এই কন্ডিশনটাই বলছি, জেড জে মাইনাস সি জে যদি লেস দ্যান 0 হয়ে যায়, দেন দ্য মেথড কি হবে, ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য প্রবলেম, যে প্রবলেমটা দেওয়া থাকবে। তাহলে এগুলো ছোটো ছোটো জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে বা এগুলো পড়তে হবে। হ্যাঁ, 4 নম্বর কন্ডিশন, অনেকগুলো কন্ডিশন, এই কন্ডিশনগুলো দিয়ে দেয়, সবাই ভাবে এলপিপি ইজি, কিন্তু এলপিপি ওইভাবে বললে ইজি লাগবে। ইফ জেড জে মাইনাস সি জে যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয়, অ্যান্ড অ্যাটলিস্ট 1, ওই যে এক্স বিআইগুলো লিখছিলাম, লেস দ্যান 0 হয়ে যায়, অ্যান্ড করসপন্ডিং রো অর কলম ভেক্টর, রো অ্যান্ড কলাম ভেক্টর, রো অ্যান্ড কলম করসপন্ডিং রো এর এলিমেন্ট, ঠিক আছে, এটা ভুল লিখলাম, করসপন্ডিং রো এর এলিমেন্ট, ঠিক আছে, করসপন্ডিং রো এলিমেন্ট
সাপোজ সেটা ওয়াই আই যে টাইপের আছে, এটা গ্রেটার দ্যান যদি 0 হয়, দেন কি বলতে পারি আমরা, দ্য প্রবলেম হ্যাজ, দেন এইগুলো প্রত্যেকটা পয়েন্ট এক একটা এমসিকিউর মতো, দেন দ্য প্রবলেম, লেখাটা তো ভালো হয়ে যাচ্ছে, হ্যাজ নো ফিজিবল সলিউশন। ঠিক আছে, তার মানে এইটা গ্রেটার ইকুয়াল টু 0, কিন্তু অ্যাটলিস্ট যদি আমরা একটা এরকম লেস দ্যান 0 পাই, মানে নেগেটিভ পাই, অ্যান্ড দ্য করসপন্ডিং যে রোটা থাকবে সেই এলিমেন্টটা যদি আবার পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা কি বলবো, দেন দ্য প্রবলেম হ্যাজ নো ফিজিবল সলিউশন। অ্যান্ড ডুয়েল অবজেক্টিভ ফাংশন, কত বড় স্টেটমেন্ট দেখো, অ্যান্ড ডুয়েল অবজেক্টিভ ফাংশন ইজ আনবাউন্ডেড। এই আজকের ক্লাসে কিন্তু অনেকটা একটু এগুলো মনে রাখতে হবে। এবার লাস্ট বলছি অ্যাট মোস্ট, লাস্ট পয়েন্ট, অ্যাট মোস্ট 1 xbi যদি লেস দ্যান 0 হয়, আর মিনিমাম অফ xbi such that xbi, এবার xbiটা লেস দ্যান 0, ঠিক আছে, এটা যদি হয় তাহলে এইটা বলছে আমাদের ওই যে টেবিলটা আমরা বানাই না, সেই টেবিলে এটা ইন করে যাবে। হ্যাঁ, এই জায়গাটা ইন করবে, মানে মিনিমামটা ইন করে যাবে, এটা আমি ইন বলে লিখে দিচ্ছি, মানে এটা টেবিলের মধ্যে ইন হবে এই জায়গাটা। আর ম্যাক্স অফ যেটা হবে, অ্যান্ড এটা অ্যান্ড হবে, অ্যান্ড ম্যাক্স অফ, আর লাস্ট পয়েন্ট এটা। হ্যাঁ, বোরিং লাগছে, আমি বুঝতে পারছি, বোরিং লাগে তো, আমার ক্লাস সাধারণত বোরিং হয় না, কিন্তু আজকে জায়গাটাই বোরিং, আমার কিছু করার নাই। ওয়াই আই জে, এটা কি লেস দ্যান 0, এটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে, মানে আউট হয়ে যাবে। ঠিক আছে, টেবিল থেকে এটা আউট হয়ে যাবে। এটা একটা মেথড, মানে লেন্দি কোশ্চেনগুলো, মানে তারপরে কি করতে হয়, যে আমাদের লিডিং এলিমেন্ট যেটা থাকে, লিডিং এলিমেন্ট কি হয়ে যাবে, 1 করতে হবে, লিডিং এলিমেন্ট 1 করতে হয়, লিডিং এলিমেন্টটাকে 1 করতে হয়, আর বাকি কী করতে হবে, বাকিগুলো 0 হয়ে যাবে, অ্যান্ড লিডিং এলিমেন্ট 1 অ্যান্ড রিমেন্ডিং এলিমেন্ট কী করে দেবো, 0। এটা আমি পজিটিভটা বললাম, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্ট স্ক্রিনশট নিয়ে একটু চর্চা করলে তাহলে কিন্তু ওটা হয়ে যাবে। তো এখান থেকে সেরকম আর ভাইটাল জায়গার কিছু থিওরাম আছে, কিছু কয়েকটা থিওরামের স্টেটমেন্ট থেকে বই আছে, হ্যাঁ, ওইগুলো আমি লেখাচ্ছি না। ডুয়েল অফ দ্য ডুয়েল ইজ প্রাইমাল, এগুলো আছে না, ডুয়েল অফ দ্য ডুয়েল প্রাইমাল, ডুয়েল অফ দ্য প্রাইমাল, এই যে প্রপার্টিগুলো আছে ওইগুলো একটু পড়ে নিতে হবে। এবার আমি এখান থেকে দেখি আর কিছু সলিউশন করার মতো কোশ্চেন আছে কি, সবই লেন্দি কোশ্চেন, এখানে শর্ট কোশ্চেন সেরকম নেই। এবার আমি ট্রান্সপোর্টেশন প্রবলেমে চলে যাব, আশা করছি আজকে মনে হচ্ছে কভার করে ফেলবো। এই জায়গাটা বোঝা গেল তো, এখানে আর সেরকম কিছু নেই, ওই কোশ্চেন আমি একটা করিয়ে দিলাম, ওইভাবেই সব করতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি ট্রান্সপোর্টেশন প্রবলেমে চলে যাচ্ছি, আর যেটুকু একটু একটু থাকবে অন্য একদিন আলোচনা করে দেবো। আপাতত এইগুলো নিয়ে তোমরা প্রিপারেশন করো, আশা করছি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ট্রান্সপোর্টেশন মানেটা কি, ট্রান্সপোর্ট থেকে ট্রান্সপোর্টেশন কথাটা এসছে, তাই না? এবার ট্রান্সপোর্ট করতে গিয়ে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, মানে এই জায়গা থেকে কিন্তু এমসিকিউ হয়, ট্রান্সপোর্টেশন প্রবলেম মানে এটা একটা কিন্তু পার্টিকুলার টাইপ অফ প্রবলেম। হ্যাঁ, এই ডেফিনেশনটা বলছে, এটা একটা আমি ডেফিনেশন হিসেবে লিখি, বলছে এই ট্রান্সপোর্টেশন প্রবলেম, আমি এ টিপি বলে লিখছি, এই ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ এ পার্টিকুলার টাইপ, মানে এটা একটা আলাদা টাইপের, ইজ এ পার্টিকুলার টাইপ অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। ঠিক আছে, এখানকার সবই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, হোয়ার কমোডিটিস, হোয়ার commodities stored in different, এটা ব্যাপারটা আমি একটু লিখছি। হ্যাঁ, স্টোরেড
ইন ডিফারেন্ট, এগুলো কি একটু বলা হচ্ছে, বোঝানো হচ্ছে, কারণ ফর্মুলাগুলো মনে রাখতে আমাদের সুবিধা হবে। স্টোরেড ইন ডিফারেন্ট ওয়্যার হাউস, মানে এটাকে আমরা যেটাকে অরিজিন বলি, ঠিক আছে, অরিজিন ইজ টু বি ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট ডেস্টিনেশন। ইজ ট্রান্সপোর্টেশন কি এক স্থান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা এইভাবে মালটাকে বা কোনো প্রোডাক্টকে আমরা এইভাবে ট্রান্সপোর্ট করি না, এবং তার জন্য আমাদের একটা বাহক লাগে, তাই না? সেইটারই একটা কনসেপ্ট এখানে কাজে লাগানো হচ্ছে। ইজ টু বি ট্রান্সপোর্টেড টু ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন, ইজ টু বি ট্রান্সপোর্টেড টু বি ট্রান্সপোর্টেড, ইজ টু বি ট্রান্সপোর্টেড টু, এখানে টুটা হবে ডিফারেন্ট ডেস্টিনেশন, মানে বিভিন্ন স্থানে আমরা ডিফারেন্ট ডেস্টিনেশন আমরা ডিস্ট্রিবিউশন করি। হ্যাঁ, ডিস্ট্রিবিউশন, ডিফারেন্ট ডেস্টিনেশন বা ডিস্ট্রিবিউশন সেন্টার, বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে আমরা এটা ট্রান্সপোর্ট করি। ইন সাচ এ ওয়ে দ্যাট, ইন সাচ এ ওয়ে, কীভাবে? দ্যাট দ্য ট্রান্সপোর্টেশন কস্ট ইজ, তারপরে আমরা কী করি, আমরা যখন কোনো প্রোডাক্টকে মার্কেটে আনি, হ্যাঁ ভালো করে বুঝবে কথাটা, কোম্পানি কী করবে, কোম্পানি চাইবে যে প্রোডাক্টটা আমরা এমনভাবে বানাবো যাতে করে আমার সব দিক থেকে খরচ বা যাবতীয় দ্রব্যটা বানাতে, বা আমার এই প্রোডাক্টটা একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাওয়া, বা আমরা অ্যাডও দিই কোনো প্রোডাক্টের মার্কেটে সেল করার জন্য, তো সেখানেও একটা খরচ আছে। তা সব কিছু করার পর কোম্পানি সবসময় মিনিমাম কী করবে, যে ট্রান্সপোর্টেশন কস্টটা সে মিনিমাইজ করার চেষ্টা করবে না অলওয়েজ, সেটাই বলা হচ্ছে। তার মানে এখানকার সব কিছুই মিনিমাইজ ব্যাপারটা আসছে। তাই ট্রান্সপোর্টেশন ওয়ে দ্যাট, সে এমনভাবে করবে যে দ্য ট্রান্সপোর্টেশন কস্টটা কী হবে, মিনিমাম, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ট্রান্সপোর্টেশন প্রবলেমের ডেফিনেশন। তাহলে এই জায়গা থেকে কোশ্চেন হতে পারে যে আমাদের এই ট্রান্সপোর্টেশনের জন্য যে বিভিন্ন যে ডিস্ট্রিবিউশন সেন্টারে প্রোডাক্টগুলোকে আমাদের ট্রান্সপোর্ট করা হচ্ছে, এক্ষেত্রে আমাদের কস্টটা কী হবে, মিনিমাম হবে, ঠিক আছে। এখানে একটা এইভাবে এমসিকিউ হতে পারে। বেশ, তাহলে এর স্ট্রাকচারটা আমরা একটু দেখব। এখানকার কোশ্চেন তো আমাদের সেভাবে করতে হবে না, শুধু স্ট্রাকচারগুলো দেখা আর এর করসপন্ডিং কী প্রপার্টি আছে, সূত্র দু একটা আছে, সেগুলো একটু দেখে নিলেই হয়ে যাবে। তাই এটা কি আজ শেষ করে দেবো না এখানে ছেড়ে দেবো, বলো? বলছে ট্রান্সপোর্টেশন প্রবলেম is of the following tabular form, is of the following tabular form। কেমন হবে ফর্মটা, আমি একটা টেবিল ড্র করি, এগুলো তো সব টেবিল ছাড়া এগুলো বোঝা যাবে না। বেশ, আচ্ছা, এগুলোতে এগুলো জায়গাটা রাখলে হতো। বেশ, হলো। এবার আমরা এই লেফট হ্যান্ড সাইডটাকে কী ধরে নেবো, অরিজিন, ঠিক আছে। আর এই বরাবর এইগুলো একটু বড় হয়ে গেল, এগুলো এখানটাতে লিখে দিই ডেস্টিনেশন, মানে অরিজিন থেকে মালগুলো বা প্রোডাক্টগুলো শিফট হয়ে ডেস্টিনেশনে যাবে, তাই না? বেশ, এগুলোকে আমরা কী দিয়ে লিখবো, D1, তারপরে D2, ডেস্টিনেশনগুলো এইভাবে লিখি, তারপরে এই জায়গাটা D অফ J, ঠিক আছে, তারপরে আলটিমেট আমাদের যেটা আসবে DN। তাহলে উপরটা ডেস্টিনেশন আর এই কলমটা হচ্ছে অরিজিন, তার মানে এগুলোকে অরিজিনকে O1, O2, ঠিক আছে, এইভাবে একটা টার্ম আসবে OI, তারপরে আলটিমেট ON। এবার আচ্ছা, এটা M হবে, হ্যাঁ একটা N হয়েছে, তাহলে ম্যাট্রিক্স ফর্মে M হবে। সবাই চুপচাপ শুনছে আর আমি বকে যাচ্ছি। না স্যার, শুনছি, দেখছি তো। দেখছো, বেশ, আমি তো ঘুমিয়ে যেতে পারি, তোমার কথাবার্তা শুনতে পাচ্ছি না। না স্যার, দেখছি। বেশ, C11, তারপরে হচ্ছে C22,
আচ্ছা এখানে C12টা লিখি, তাহলে এখানে একটা জায়গা কী হবে CIJ, তারপরে আসছে আচ্ছা এখানটাতে হবে C1N, এটা N হবে, হ্যাঁ এটা 1N। আমি আর এতগুলো লিখছি না, এই কলম এই ডায়াগোনালটা একটু লিখে দিচ্ছি। আর এই বরাবর একটা হচ্ছে, এগুলো কী হবে এটা না টানলেও হতো C2J, বেশ এইভাবে ডায়াগোনালটা হচ্ছে C22, তারপরে এখানটাতে আসবে CIJ, যাই হোক এইভাবে চলে আসবে এখানে CMN, এইভাবে একটা ম্যাট্রিক্স ফর্ম নেবে। আর এই নিচেগুলোকে কি বলা হয়, এইগুলোকে হলো না, B1 এই B2 এইভাবে লেখা হয়, BJ আর BN, আর এইগুলো কি আসবে A1 A2 ডট করে AI, তারপরে AM। এই জায়গাটাকে বলে ক্যাপাসিটিস, হ্যাঁ ক্যাপাসিটি, এই জায়গাটা কি বলবো ক্যাপাসিটিস, এইখানটাতে ক্যাপাসিটির কথাটা লিখতে হবে। আর এই 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 যে রোটা, এটাকে বলা হয় ডিমান্ড, মানে কীরকম ডিমান্ড আছে। ঠিক আছে, একটা মার্কেটে একটা প্রোডাক্টের ডিমান্ড থাকে না, যখন ডিমান্ড থাকে তখন যদি সাপ্লাই না থাকে তাহলে দেখবে দাম বেড়ে যায়, তাই না? মানে এই ব্ল্যাক কী বলে ওগুলো, বলে না যে এখন মার্কেটে মালটা প্রচণ্ড চাহিদা কিন্তু পাওয়া যাচ্ছে না, তখনই দেখবে দামটা বেড়ে যায়। বেশ, সেগুলো ডিটেলস সব বলা হলো। তাহলে এইভাবে আমাদের টোটাল প্রসেসটা হয়। এবার আমি ব্যালেন্স ট্রান্সপোর্টেশনটা কী বলবো, ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম হচ্ছে ইফ দ্য টোটাল অ্যাভেলেবিলিটি মানে সামে সিগমা KI ইজ ইকুয়াল টু দ্য টোটাল রিকোয়ারমেন্ট, মানে এই যে আমরা ব্যালেন্স করতে জানি তো, এইটা এই কলমের সবগুলো অ্যাড করি আর এই রোটা সবগুলো অ্যাড করি, এই যে রোটা দিয়ে যখন ইকুয়াল টু হয় দুটো ভ্যালু, তখন আমরা সেটাকে কি বলি ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে ওটা আমি আর বলছি না, এটা বলে দিলাম, এইভাবে অত ডিটেলস লিখছি না। এবার যদি ব্যালেন্স না থাকে তাহলে আমরা কি করি, সেখানে ব্যালেন্স বানিয়ে নিই, তাই না, কিছু অ্যাড করি। মানে দ্য প্রবলেম বিফোর ইউজ ইন ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ টু বি ডিটারমিন দ্য কোয়ান্টিটি XIJ, এইভাবে আমরা কী করি, হুইচ ইজ টু বি ট্রান্সপোর্টেড ফ্রম আই অরিজিন টু জে ডেস্টিনেশন সাচ দ্যাট দ্য ট্রান্সপোর্টেশন কস্ট ইজ মিনিমাম প্রোভাইডেড দ্য প্রবলেম ইজ ব্যালেন্স প্রবলেম। ঠিক আছে, ব্যালেন্স প্রবলেম যদি না হয় তাহলে কিন্তু আমরা এটা করতে পারি না। হ্যাঁ, আর মিনিমাইজ অফ জেড আমরা কীভাবে লিখি, যে সিগমা I ইকুয়াল টু 1 to M, আবার সিগমা J ইকুয়াল টু 1 to N, CIJ XIJ, এইভাবে মিনিমাইজ করা হয় প্রবলেমটা। তাহলে একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেম এইভাবে লেখা হয়, কিন্তু তার আগে আমাদের ব্যালেন্স যদি না থাকে সেটাকে ব্যালেন্স ট্রান্সপোর্টেশন করে নিতে হয়। ব্যালেন্স ট্রান্সপোর্টেশন না থাকলে কিন্তু সলিউশন করা যাবে না। এই প্রাথমিক একটা বেসিক কনসেপ্টের জায়গা হলো। এবার কখন আমাদের ফিজিবল সলিউশন থাকবে একটা ব্যালেন্স ট্রান্সপোর্টেশন প্রবলেমের, কখন ফিজিবল সলিউশন থাকবে, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে MCQ হয় ফিজিবল সলিউশন, যেমন আমরা গ্রাফিক্যালি দেখলাম ফিজিবল সলিউশন, এখানেও কিন্তু ফিজিবল সলিউশন আমাদের হয়। বলছি এনি সেট অফ এই জায়গাটা কিন্তু ভালো করে শুনতে হবে। এনি সেট অফ নন নেগেটিভ অ্যালোকেশন, এনি সেট অফ নন নেগেটিভ অ্যালোকেশন XIJ, এটা কি হবে, অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0, হুইচ স্যাটিসফাইস বোথ EI অ্যান্ড EI না লিখে এটা হুইচ স্যাটিসফাই বোথ দ্য রো অ্যান্ড কলম। কিছু বোঝা যাচ্ছে? রো অ্যান্ড কলম সাম কি হয়, ইজ কল্ড ফিজিবল সলিউশন। কিছু বোঝা গেল না, বোঝা গেল না? আমরা যে অপটিমাল সলিউশনটা পাই, ঠিক আছে, সেখানে সেই রোগুলো আর কলমগুলো সাম করেই তো সেই ফিজিবল সলিউশনটা আমরা ওইখানে বসিয়ে দিই মিনিমাম কস্টে। আর ট্রান্সপোর্টেশন প্রবলেম অলওয়েজ কি মিনিমাম কস্টের প্রবলেম। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাইজ কোনো ব্যাপার হয় না, সবসময় মিনিমাইজটাই করা হয়। মানে কস্টটাকে আমাদের সবসময় মিনিমাম করা হয়। ম্যাক্সিমাইজ ট্রান্সপোর্টেশন প্রবলেম হবে যখন প্রফিটের ব্যাপারগুলো আসবে, তখন আমাদের
প্রফিটটা সবসময় কোনো কোম্পানি সবসময় প্রফিটটা বেশি করতে চাইবে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এগুলো ম্যাক্সিমাম হবে, আর কস্টের ব্যাপারটা সবসময় মিনিমাম। এবার বেসিক ফিজিবল সলিউশনটা কি হবে এই ক্ষেত্রে, তাহলে এখানে রো অ্যান্ড কলম সামটাই হয়ে যাচ্ছে কি এখানকার ট্রান্সপোর্টেশন প্রবলেমের কি রো অ্যান্ড কলম সামটাই হয়ে যাচ্ছে ফিজিবল সলিউশন। এবার বেসিক ফিজিবল সলিউশনটা কেমন এখানকার বলছে, এটা এ ফিজিবল সলিউশন ইজ সেড টু বি, মানে ফিজিবলটাকে হতে পারে ইজ সেড টু বি বেসিক ফিজিবল সলিউশন if it contains not more than, এই যে আসল জায়গায় এলাম এখন, m প্লাস n মাইনাস ওয়ান নন নেগেটিভ অ্যালোকেশন, এই যে এই জায়গাটা নন নেগেটিভ অ্যালোকেশন কত হবে, মোর দ্যান, এটা টি এইচ হবে, মোর দ্যান দিস। তাহলে বেসিক ফিজিবল সলিউশন হওয়ার জন্য কি হতে হবে, যে কন্টেন্টস নট মোর দ্যান, ঠিক আছে, এর থেকে বেশি আমাদের হলে চলবে না। নন নেগেটিভ অ্যালোকেশন আমাদের হচ্ছে মানে জিরো হবে, নন নেগেটিভের মধ্যে জিরোটা পড়ছে, তাহলে এর বেশি হবে না। হোয়ার এম ইজ দ্য, এমটা কি, হোয়ার এম ইজ দ্য নাম্বার অফ অরিজিন, এই যে এই টেবিলটা দেখালাম, এই যে নাম্বার অফ অরিজিন এম লিখেছিলাম না, এম, এই যে, আর এনটা কি, হোয়ার এম ইজ দ্য নাম্বার অফ অরিজিন, আর এন হচ্ছে নাম্বার অফ ডেস্টিনেশন অফ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম, অ্যান্ড এম ইজ দ্য নাম্বার অফ ডেস্টিনেশন, আমরা বিভিন্ন ডেস্টিনেশনে পাঠাই প্রোডাক্টগুলো, ঠিক আছে, অফ দ্য ট্রান্সপোর্টেশন প্রবলেম। তাহলে এই জায়গাটা কিন্তু একটা আমাদের বেসিক ফিজিবল সলিউশন হওয়ার জন্য কি কন্ডিশন লাগে, তাহলে মোর দ্যান ক্যান কন্টেস্ট নট মোর দ্যান, ঠিক আছে, এই নট মোর দ্যান কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, শুধু মোর দ্যান লিখে দিলাম বা এরকম পড়ে গেলাম, নট মোর দ্যান মানে এর থেকে আমাদের নন নেগেটিভ অ্যালোকেশন, ঠিক আছে, হওয়া চলবে না। এবার ডিজেনারেট কেস হবে এখানে, যেমন ফার্স্টে আমরা সেই ডিজেনারেট কেস ছিল, তাহলে এখানেও ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। আজকে যেটা পড়াচ্ছি একবারে A to Z সব নোট করতে হবে খাতায়। বলছি ট্রান্সপোর্টেশন প্রবলেম, সরি এটা না লিখে এ বেসিক ফিজিবল সলিউশন আমি শর্ট ফর্মগুলো লিখছি, অফ এ ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এম অরিজিনস and end destination that contains, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হবে, that contains less than, এবার ওখানে নট মোর দ্যান ছিল, এখানে লেস দ্যান, এখানে contains less than equal to নয়, less than m plus n minus 1 নন নেগেটিভ অ্যালোকেশন। এরকম কোশ্চেন এসেছে আমি জানি, তাই না, এসেছে কি আসে নাই, মাদ্রাসা জীবনে এসেছে। নন নেগেটিভ অ্যালোকেশন ইজ কল্ড ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন। তাহলে ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশনের কন্ডিশন কি, ট্রান্সপোর্টেশন প্রবলেমের ক্ষেত্রে আমাদের এম অরিজিন এবং এন ডেস্টিনেশনের ক্ষেত্রে কী হয়ে যাবে, কন্টেন্টস কী হবে, লেস দ্যান দিস নাম্বার অফ নন নেগেটিভ অ্যালোকেশন থাকবে, এটা লেস দ্যান হবে। আর নন ডিজেনারেটটা দেখব, নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, এগুলো সব ডেফিনেশন টাইপের কন্ডিশনগুলো মনে রাখতে হবে। এখানে আমি ডাইরেক্ট এত কিছু লিখছি না যে এ বেসিক ফিজিবল সলিউশন হবে ট্রান্সপোর্টেশন প্রবলেম উইথ এম অরিজিন এন ডেস্টিনেশন, এগুলো তো আমাদের ডেফিনেশন লিখতে হবে না, ইজ সেড টু বি নন ডিজেনারেট বেসিক ফিজিবল সলিউশন, হ্যাঁ, ইফ ইট কন্টেন্টস, ঠিক আছে, ইফ একবার ডাইরেক্টলি ইফ ইট কন্টেন্টস এম প্লাস এন মাইনাস ওয়ান, মানে বারবার কিন্তু এই জায়গাটাই আসছে এম প্লাস এন মাইনাস ওয়ান, কখনই কিন্তু এখানে প্লাস ওয়ান কেউ যেন না ভাবে, হ্যাঁ, সব এটা পুরো প্রথম দুটো প্লাস তারপরে মাইনাস ওয়ান হবে। ইফ ইট কন্টেন্টস এম প্লাস এন মাইনাস ওয়ান occupied cell and each allocation is
each allocation is in independent position, is in allocation is in মানে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট পজিশনে থাকবে, ইন্ডিপেন্ডেন্ট পজিশন। ইফ ইট ইজ ইম্পসিবল টু ফ্রম এ লুপ, যদি এটা না মানে সম্ভব না হয়, ইফ ইট আমরা দেখেছিলাম যদি এরকম কন্ডিশন না হয় যখন গ্র্যাজুয়েশন পড়েছি যে যদি এরকম একটা লুপ বানাতে, তাই না, তাহলে ইফ ইট ইজ নট, ইফ ইট ইজ ইম্পসিবল বা নট পসিবল, ইফ ইট ইম্পসিবল টু ফ্রম এ লুপ, তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কখন লুপটা আমাদের তৈরি হবে। তাহলে কন্টেন্টস আমাদের কী হবে, m প্লাস n মাইনাস ওয়ান, মানে ডিজেনারেট নন ডিজেনারেট কেসেই আমাদের লুপের ব্যাপারটা আসছে। মানে ইফ ইট কন্টেন্টস m প্লাস n মাইনাস ওয়ান অকুপাইড সেল অ্যান্ড ইচ অ্যালোকেশন ইজ ইন ইন্ডিপেন্ডেন্ট পজিশন, তাহলে আমাদের ওই কেসটা ঘটছে। যদি আমরা বলছি ইফ ইট ইজ ইম্পসিবল, তাহলে যদি না হয় তাহলে আমাদের লুপটা তৈরি হয়, ঠিক আছে, একটা লুপ তৈরি হয়। এবার লাস্ট হচ্ছে অপটিমাল সলিউশন। আমি যে জায়গাগুলো আলোচনা করছি এর বাইরে আর কিছু করার দরকার নেই। কোশ্চেন যদি কমন না হয় তখন আমাকে বলবে। যা ইউটিউবে আমি যা পড়িয়ে দিলাম এই জায়গাটা কিন্তু এত ডিটেলসে কেউ পড়ে না। বলছে ফিজিবল সলিউশন, ফিজিবল সলিউশন হুইচ ইজ নট, আসলে তোমরা তো ইম্পর্টেন্ট জায়গাটা ধরতে জানো না, সেই জন্য একটা সমস্যা হয়। ফিজিবল সলিউশন হুইচ ইজ নট নেসেসারিলি বেসিক is said to be optimal solution. If it optimize the total cost, ভালো করে লিখি, টোটাল কস্ট। তাহলে কি বলছে ফিজিবল সলিউশন হুইচ ইজ নট নেসেসারি বেসিক, ঠিক আছে, ইজ সেড টু বি অপটিমাল সলিউশন। আর ইফ ইট অপটিমাইজ, যদি অপটিমাইজ হয় দ্য টোটাল অপটিমাইজ দ্য টোটাল কস্ট, তাহলে টোটাল কস্টটাকে অপটিমাইজ করবে। হ্যাঁ, এবার এর এক্সিস্টেন্সের ব্যাপারটা আছে যে একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম কখন আমাদের ফিজিবল সলিউশনটা এক্সিস্ট করবে। বলছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ এ ফিজিবল সলিউশন টু এ ট্রান্সপোর্টেশন প্রবলেম ইজ দ্যাট, ওই ব্যালেন্সের ব্যাপারটা আছে। হ্যাঁ, একটু বলে দিই। হ্যাঁ, এক্সিস্টেন্স থিওরামটা আছে, সবই যখন বলছি এটা বাদ দিলাম। বলছে এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি বলছে ফর এ এক্সিস্টেন্স অফ এ feasible solution to a transportation problem is that এই যে সিগমা এআই ইকুয়াল টু সিগমা bj, মানে ব্যালেন্স হওয়ার জন্য এই কন্ডিশন 1 to m j ইকুয়াল টু 1 to n। অথবা আমরা বলতে পারি দেয়ার এক্সিস্ট এ ফিজিবল সলিউশন ইজ ইন ইচ ট্রান্সপোর্টেশন প্রবলেম হুইচ ইজ অলওয়েজ গিভেন বাই এত দিস, এটা বললেই হবে। হ্যাঁ, অথবা আমরা এটা বলতে পারি যে ট্রান্সপোর্টেশন অলওয়েজ হ্যাজ এ ফিজিবল সলিউশন, এটাকে ওইভাবে বলতে পারি। অর এ ট্রান্সপোর্টেশন প্রবলেম অলওয়েজ হ্যাজ এ ফিজিবল সলিউশন, ঠিক আছে, ফিজিবল সলিউশন। এগুলো লেখার সময় একটু খেয়াল করবে, সলিউশন লেখা। এর প্রুফের আমাদের দরকার নেই। আর কি কোশ্চেন হতে পারে এখানে দেখি। আর একটা থিওরাম আছে, থিওরাম স্টেটমেন্টগুলো বলে দিলেই হয়ে যাবে। কটা বাজলো দেখি, বলি যে চলো থাক, আজকে ছেড়ে দাও, ঠিক আছে। পরের দিন আমি বলে দেবো একটু দিয়ে নতুন কিছু শুরু করবো। আচ্ছা, আমি একটা কাজ দিচ্ছি তোমাদের, এই কাজটা কিন্তু করতে হবে। কারা কারা অনলাইন আছো? বলেন স্যার। তোমাদের কাজ হচ্ছে, কিছু বলছো? কে কি বললে একটা? বলি স্যার অ্যাসাইনমেন্ট প্রবলেম কি নেই সিলেবাসে? অ্যাসাইনমেন্ট প্রবলেম ধরো ট্রান্সপোর্টেশন প্রবলেমের সঙ্গে রিলেটেড, বুঝলে। এবার আমাকে সিলেবাসটা 9-10 এর জন্য আমাকে আরেকবার দেখতে হবে। হ্যাঁ, আমি সিলেবাসটা
যেগুলো আছে আমি চোখের সামনে যেগুলো পড়লো সেগুলো বললাম, কারণ বিরাট সিলেবাস এটা। হ্যাঁ, এবার 9-10-এর জন্য কতটা কী ওরা কভার করবে সেটাও একটা সমস্যার বিষয়, কিন্তু এই জায়গাগুলো জানতে হবে, কারণ ওই সেম জিনিস প্রতিবার যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। সেই জন্য আমাদের সিলেবাসটা যেন মানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেগুলো সিলেবাস থাকে, কম্পিটিটিভ এক্সাম, এগুলো যেগুলো সিলেবাস দেওয়া থাকে এটা কিন্তু আমাদের কভার করে যাওয়া উচিত আমি মনে করি, বুঝতে পারলে? কম্পিটিটিভ সিলেবাসটা কিন্তু আমাদের সিলেবাস ধরেই কিন্তু কোশ্চেন দেয়, সেই জন্য সিলেবাস কভার করাটা মোর ইম্পর্টেন্ট। আমি ওই বইয়ের 1000টা অঙ্ক প্র্যাকটিস করছি, কিন্তু কিছু অঙ্ক দেখা যায় সিলেবাসের বাইরে, সেগুলো প্র্যাকটিস করে যাওয়া মানে কি বোকার মতো সময়গুলো নষ্ট করছে। অথচ যে জায়গাটা আমার সিলেবাস আছে সেই জায়গাটা পড়ছি না, পড়ছে কেউ পড়ছে না। এলপিপি পড়ছে, ওই গ্রাফিক্যাল বেসিক সলিউশন ডুয়ালিটি, তারপরেও যে বড় একটা অংশ আছে তো সেই ভাবছে যে আগের বছরগুলো ওইগুলোই এসছে, তার মানে এই বছরে ওইখান থেকেই দেবে, কেন সিলেবাসটা আস্তে আস্তে কভার করবে না ওরা। ওরা তো যত আমাদের টাইম মানে মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে যখন চলবে না, তখন আস্তে আস্তে ওই কোশ্চেনগুলোকে ব্যাক সাইডে ফেলে দেবে, ওগুলো দেবে না, নিউ কোশ্চেন এখানে আপডেট হবে, এটা মাথায় রাখতে হবে। সেই জন্য আমি বলবো সিলেবাসটা ধরে ধরে পড়তে, সবার কাছে সিলেবাস আছে, সিলেবাসটা ধরে ধরে পড়তে, সিলেবাসে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জায়গা ডিনামিক্স থেকে আরম্ভ করে যে জায়গাগুলো সিলেবাসে লেখা আছে সেই জায়গাগুলো ধরে ধরে পড়তে হবে। তো উল্টো পাল্টা হাজার খানিক ওই এসকে মাপাতে অঙ্ক করেই যাচ্ছি সারাদিন ওই করে যাচ্ছি, ওই একটা জিওমেট্রি বই আছে করেই চললাম, অথচ সিলেবাসটা দেখতেই না সিলেবাসে কোন জায়গাগুলো আছে। এইটা তো মেন সমস্যার জায়গা। তাতে করে কি হচ্ছে, সিলেবাসটা যদি কেউ কভার করে না সিলেবাস ধরে ধরে, তাহলে কিন্তু তার কিন্তু অনেক পরিশ্রম কমে যাবে। এই যে আজকে তুমি বলছিলে যে নর্মাল ইকুয়েশনে, সুজয়ের কথা বলছি, অভিকের কথা বলছি, নর্মালের ইকুয়েশনে তুমি বলছো যে কোনো শর্ট ট্রিক্স, একটা নর্মাল ইকুয়েশন কখনো বলবে যে এমসিকিউ এর জন্য যে একটা নর্মাল ইকুয়েশন বার করা? কোনোদিন বলবে না, কারণ ওখানে কন্ডিশন লাগিয়ে দেবে। নর্মাল হওয়ার কন্ডিশনটা কি? একটা স্ট্রেট লাইন একটা কার্ভের উপর মানে নর্মাল হওয়ার কন্ডিশন কি? ওই যেমন একটা ট্যানজেন্ট হওয়ার কন্ডিশন দিয়ে অঙ্ক করলাম, ওই রকম কন্ডিশন জুড়ে দেবে, কখনোই বলবে না যে একটা ট্যানজেন্টের ইকুয়েশন লেখো, ওগুলো গ্র্যাজুয়েশন হয়ে গেছে, বা একটা নর্মালের ইকুয়েশন লেখো, কোনোদিন এসে বলবে না। কোনো একটা কন্ডিশন লাগিয়ে দেবে, তার রিলেটেড একটা কোশ্চেন দিয়ে দেবে, ওই ধরনের পাতি কোশ্চেন দেবেই না কোনোদিন। আর নর্মাল ইকুয়েশন বার করা সহজ নাকি? কতটা টাফ কন্ডিশন, ওই ধরনের কোশ্চেনগুলো হয় না। বেশ, যেটা আমি বলছি যে এই থিওরি অফ ইকুয়েশন জায়গাটা সিলেবাসটা ধরে ধরে সবাইকে আমি পড়ার জন্য বলছি, অনুরোধ করছি, ঠিক আছে? এই জায়গাটা কভার করতে হবে আমাদের। এইগুলো সিলেবাস ধরে যদি কেউ পড়ে না, আমার মনে হয় সে কিন্তু অনেক তাড়াতাড়ি অনেক কিছু শেষ করে ফেলতে পারবে। আর যদি ওই সিলেবাস না ধরে বই ধরে ধরে পড়ে, এই বুক, তোমরা তো বুক নিয়ে পড়ে সারাদিন, তোমাদের জীবনের সিলেবাস শেষ হবে না, জীবনে কিছু শিখতেও পারবে না, ভুলেই যাবে, সব ভুলতেই থাকবে, পড়বে ভুলবে। কারণ বইয়ে আমরা দেখা যাচ্ছে কেউ কেউ এমন টপিক পড়ছে যেগুলো 11-12 আমাদের সিলেবাসের আছে। এবার দেখবে কেউ বি সাহ, এই তো ঘটছে, তো বি সাহ একটাই বই কিনেছে, মানে 9-10, আমার মনে লেখা আছে 11-12, লেখা আছে কি বইটাই? এরকম লেখা আছে? বলো। হ্যাঁ স্যার। লেখা আছে তো? ওই বইটা বন্ধ করে রাখা যাও, কারণ ওখানে ওই সব কিছু একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে, যে এবার তুমি 11-12টাও পড়ছো, আবার 9-10টাও পড়ছো, তাতে করে কি হচ্ছে, যারা 11-12 দেবে তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু যারা 9-10 দেবে তাদের ওই বইটা পড়া উচিত না। তারা এই আমি যে বইটা প্র্যাকটিস করাচ্ছি, যে কোশ্চেনগুলো করাচ্ছি গো, দেখবে 9-10 লেভেলে আছে না কোশ্চেনগুলো, দেখবে 9-10 লেভেলের আছে, কিন্তু ওই বইটার কোশ্চেন কিন্তু 11-12 লেভেলে আছে, আর হাই লেভেলে আছে। অত ডিটেল অত উঁচু লেভেলে তোমাদের কনসেপ্ট ধরে যাচাই করতে যাবে না, যেটুকু সিলেবাস আছে সেইটুকুই পড়ো। ডিনামিক্সের ফার্স্ট পার্টটা মানে এস সমান ভিটি, মানে ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এই ধরনের যে কোশ্চেনগুলো আছে এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। আমি তো একটা দিয়েছি ডিনামিক্সের পার্ট, ঠিক আছে? এই জায়গাটা কভার করো, তার রিলেটেড থিওরি অফ ইকুয়েশনটা পড়লে এভাবে গো। ওই হুটিয়ে দেখি মক টেস্ট দিয়ে চলে, মক টেস্ট কি দিবি? তুই জানি না, তুই মক টেস্ট কি দিবি? তোর থিওরি কনসেপ্টের সিলেবাস জানি না, চেক বল থেকে মক টেস্ট নিচ্ছে, সব ছুটিয়ে চলে আসে মক টেস্ট। কি হচ্ছে, ওই 10টা পারছে 20টা পারছে, বাকিগুলো আন্দাজে লাগিয়ে চলে আসছে, দিয়ে রেজাল্টটা দেখছে, বাবা তুই রেজাল্ট কি দিস? আন্দাজে লাগিয়েছিস 20টা, তো রেজাল্টের কোনো দাম আছে নাকি? কেউ বুকে হাতে বলতে পারবে যে এটা কনফার্ম হয়ে এই অ্যান্সারটা করলাম? প্রত্যেকটা অপশনে গিয়ে দেখছি যে বি সি ডি 4টা অপশন আছে না, 2টো অপশনে গিয়ে একদম কনফিউশন করে যাচ্ছে, তার মানে কি কনসেপ্টের অভাব আছে। এমসিকিউ তো কি, এমসিকিউ মানে টোটাল তার নলেজ থাকতে হবে, এমসিকিউ অত সহজ জিনিস নয়, টোটাল ওভারঅল কনসেপ্টের নলেজটা থাকতে হবে, নাহলে কিন্তু ওই এ বি সি ডি 4টের মধ্যে 2টোকে বাদ দিয়ে দেবে, কিন্তু এই 2টোর মধ্যে কনফিউশন পড়ে যাবে। কথা ঠিক বলছি? কনসেপ্ট থাকতে হবে। আমি যেভাবে ভিডিওগুলো করেছি, ক্লাস দিয়েছি, প্রত্যেকটা ক্লাসে কোশ্চেনের রিলেটেড আমি বাইরের জিনিস আলোচনা করেছি এখানে, ঠিক আছে? সেই জায়গাগুলো শুনতে হবে, তাহলে ওই কোশ্চেনের রিলেটেড বাকি জায়গাগুলো যদি কোশ্চেন ঘুরিয়ে দেয় বা এমসিকিউ কোশ্চেন করে, সে কিন্তু এখানে পেয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা ভিডিওর মানে প্রচণ্ড গুরুত্ব আছে। আমি ওই কোশ্চেন সলিউশন করে দিলাম ওইটাই, আর বাকি কিছু বললাম না, সেটা কিন্তু ভিডিওতে করা নেই। তোমার ভিডিওটা খেয়াল করে ভালো করে কথাগুলো শুনবে, তাহলে যে জায়গাগুলো ধরা পড়বে। বই পড়ে কোনো ওই ওই জিনিস উদ্ধার হয় না। আমি যেটা বলছি সেটা শোনো, মানে এতটাই মানে ওটা কার্যকরী হবে তুমি চিন্তা করতে পারবে না। সেই জন্য বলছি বই টইগুলো বন্ধ করে রেখে দাও, আগে ঘন্টা 2-1 ভিডিও দেখে নাও। কোনো একটা তুমি ভাবছো, সাপোজ যে আমি বলে দিচ্ছি টেকনিকটা বলে দিচ্ছি, এইভাবে এগোতে হবে যে আমি আজকে ম্যাট্রিক ডিটারমিনেন্টের একটা সেট প্র্যাকটিস করবো। আমার ম্যাট্রিক ডিটারমিনেন্টের সেট যা ভিডিও আছে তুমি 2 ঘন্টা দেখে নিও, 2 আওয়ার্স, ঠিক আছে? দেখে নিলে এবার আমি বলছি কোনো একটা সবার কাছে বই আছে, সেই জায়গাটা ম্যাট্রিক ডিটারমিনেন্টের সেট খুললে, বা আমি পরপর 10টা সেট আছে, সব ম্যাট্রিক ডিটারমিনেন্টগুলো করতে করতে যাবো,
তুমি দেখবে তো কটা কোশ্চেন আটকায়। আর যেই নিজে নিজে করতে যাবে, 4টে করবে, 2টো আটকাবে, আবার 2টো আটকে যাবে, আবার একটা এই চলতে থাকবে। দিয়ে কি আবার ভিডিও দিকে ছুটবে, ভিডিও খাইতে দেখলো ভালো লাগলো না, আবার পালিয়ে এখানে এই চলবে, এই সারাদিন এই চলছে, সময়টা এইভাবে নষ্ট হচ্ছে। সেই জন্য বলছি এইভাবে এগো, যে আমি আজকে ম্যাট্রিক্সটার একটা টেস্ট নিজে নিজেই নেবো। তাহলে ম্যাট্রিক্সের ভিডিও করে দেখে নিই, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে দিয়ে আমি বসবো 1 ঘন্টায়, কটা হচ্ছে আমি দেখবো, পরপর পেজগুলো উল্টে যাবো, আর ম্যাট্রিক্স দেখবো, আন্দাজ মানে দেখবো আর ঠিক মারবো, ও ক্যালকুলেশনের কোনো দরকার নেই, দেখে দেখে কটা হচ্ছে আমার খেয়াল করতে হবে। এবার হ্যাঁ, কোনো জায়গায় ডিটারমিনেন্ট চলে ভাঙতে হবে। আর আমি প্রত্যেক জায়গায় কিন্তু এক একটা যে ক্যারেক্টার যখন ম্যাট্রিক্সে বার করতে বলি ট্রান্সফার লাগাতে, এই যে কথাগুলো বলছি, তাহলে ওইখানে অ্যাপ্লাই করতে হবে তো। তাহলে ওইগুলো তো ট্রিক্স, যে কখন কি করবো সেটাও তো একটা ট্রিক্স, যে আমি এই সময় কি করবো, ওটা কি বুঝতে পারে সবাই। এই যে কথাগুলো বলছি বারবার, এইভাবে চলতে হবে, তা নাহলে কিন্তু ওই দেখে দেখে অ্যান্সারটা হবে না। এগুলো বুঝতে হবে যে না, আমি পেন বা খাতা ইউজ না করে কটা করতে পারছি, কারণ ওই সময় অত খাতা পেন ইউজ করা সম্ভব নয়, তাহলে সে কিন্তু কোয়ালিফাই হতে গিয়ে তার সমস্যা হয়ে যাবে। ওই বাড়িতে একবার টেস্ট দিয়ে দেখুন না 60টা কোশ্চেনের, যে আমি 40টা পারছি কি, দেখবে পারবে না। কেউ যদি সাহস থাকে আমাকে বলুক যে আমি 40টা করতে পেরেছি, আছে কেউ? বলো তো, যে এমন কেউ আছে যে আমি 40টা কোশ্চেন আনসার করতে পারছি যে কোনো সেট? সুজয়, মৃণাল, না স্যার, কটা হচ্ছে? 40টা হওয়া মুশকিল আছে। 40টা হওয়া মুশকিল আছে, ঠিক আছে। আর কোশ্চেন দেখো 60টা আছে, তাই 40টা পারছো না। তার মানে কি, এখনো দেখো তোমাদের যে প্রিপারেশন লেভেলটা আমি বলছি, তোমরা ট্রিক্সটাকে এখনো কিন্তু পুরোপুরিভাবে অ্যাপ্লাই করতে পারছো না, পারছো? কিন্তু আমি যখন একটা সেট ফেলবো, দাঁড়া ভাই, এই আমার তো নিউমেরিক্যাল মোটামুটি রেকর্ডিং আজকে 90% হয়ে গেছে, শুধু আমার ওই জায়গাটা বাকি আছে, ওই ডেল্টা আর ওই কী বলে ওগুলো, শিফট অপারেটার, এই জায়গাগুলো আমি কি পড়াবো, ভিডিও দেবো? তো এটা পড়া যাবে, এটা মোটামুটি পড়া যাবে, তাই না? এবার হ্যাঁ, স্পেশাল টাইপের আমি একটা ভিডিও দেবো, শুধু সেখানে শুধু কোশ্চেন আর সলিউশন থাকবে, সেখানে আমি বুঝিয়ে দেবো, এগুলো করিয়ে দেবো। হ্যাঁ, ওটা আমি এই মুহূর্তে দিচ্ছি না, ওগুলো আশা করি পারবে। তবু আমার কাছে তো স্পেশাল টাইপের কিছু কোশ্চেন থাকে, সেই জন্য আমার সলিউশন ভিডিওগুলো দেখবে, যেটা তোমাদের কাছে নেই। আর ইম্পর্টেন্স কোনটা সেটা আমি বুঝি, ইম্পর্টেন্স কোনগুলো সেটা তো আমি বুঝি, তোমরা বুঝতে পারবে না। সেই জন্য আমার সলিউশন ভিডিওগুলো দেখবে, ওখানে যে কোশ্চেনগুলো আছে, মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো ওখানে তোলা আছে, তোমাদের কাছে অত মানে ওই ইম্পর্টেন্ট জিনিস তোমরা বুঝতে পারবে না। সেই জন্য বলছি আমার ভিডিওটার কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট করে নেবে, যেগুলো থাকবে সুবিধা হবে। মানে তোমরা হয়তো দিনে একটা বইয়ে কটা কোশ্চেন পাবে, হিউজ, মানে হয়তো 10টা কোশ্চেন পাবে, কিন্তু 10টা কোশ্চেন ইম্পর্টেন্ট নয়, 5টা ইম্পর্টেন্ট। আবার আমার এখানে যে 20টা কোশ্চেন তোলা আছে একটা সিরিজে, এই 20টা কিন্তু বাদ দেওয়া যাবে না। সেই জন্য বলছি ভিডিওগুলো দেখবে, কোশ্চেনগুলো নোট করে নেবে, ঠিক আছে। আর যে কাজটা দিলাম থিওরি অফ ইকুয়েশন, ভিডিওগুলো দেখে নেবে। কালকে ক্লাসটা আমি আপলোড দিতে পারি না, আজকে দিয়ে দেবো রাতে, কাল সকালে দেখে নেবে। এইভাবে এগোতে হবে, ওই সবগুলো একদিকে খাবলা দিলে হবে না, যে থিওরি অফ ইকুয়েশন একদম A to Z করে ফেলতে হবে, ভিডিওগুলো দেখার পর A to Z সেরে ফেলতে হবে, ওখানে আর হাত দেওয়া যাবে না। এবার তারপরে ম্যাট্রিক ডিটারমিনেন্ট নিয়ে বসলে A to Z সেরে ফেলতে হবে, তারপর হয়তো একদিন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক নিয়ে বসলে, ভিডিওগুলো দেখা হয়ে গেল, কোশ্চেন সলিউশন করতে বসে বললে, এইভাবে এগোতে হবে। তাহলে এক এক দিনে আমার একটা করে টপিক বা একটা করে পোর্শন যদি ক্লিয়ার হয়, তাহলে আমি ধরে নিচ্ছি অ্যাটলিস্ট সেই জায়গাটায় 3 কোশ্চেন আমি ধরছি। তাহলে 10 দিন, মানে 5 দিন যদি দেখি আমি এইভাবে কভার করি, আমি অ্যাভারেজ কত 15 কোশ্চেন হয়ে গেল। এইভাবে এগো, প্লাস তার সঙ্গে তো মক টেস্ট তোমরা দিচ্ছ, কিন্তু নিজেদের একটা টাইম এইভাবে এগোতে হবে, তা নাহলে কিন্তু হবে না, প্রিপারেশনটা মজবুতই হবে না। প্রিপারেশন হচ্ছে, কিন্তু সব জায়গায় দেখছি একটুখানি করে এই সমস্যা হয়ে আছে। এই সমস্যা জায়গাগুলোকে ক্লিয়ার করতে গেলে প্রত্যেকটা টপিককে আমাদের ধরে ধরে এগোতে হবে, যেহেতু তোমাদের এখনো সেই লেভেলে যেতে পারো না। সেই জন্য আমি বলবো আগামী 10 দিন, মানে আজকে তো 3 তারিখ, 7 দিন টাইম দিলাম, 7 দিনে তোমরা 2টো করে পোর্শন ক্লিয়ার করো, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট প্লাস থিওরি অফ ইকুয়েশন, অ্যালজেব্রাটা কভার করে ফেলো। অ্যালজেব্রাটা, এই ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থিওরি অফ ইকুয়েশন করলে দেখো 10টা কোশ্চেন এখান থেকে আসবে, 10টা। আমি এটা ফাইনাল বলে দিলাম, উইথ কমপ্লেন নাম্বারটা যদি জুড়ে দিই, তাহলে এখান থেকে 10টা কোশ্চেন কনফার্ম। তাহলে এই 10টা কোশ্চেন কনফার্ম করো। আমি এলপিপি যা পড়িয়ে দিয়েছি, যা আছে সব পারবে, নিউমেরিক্যালে যে ভিডিও দিয়ে দিয়েছি সব পারবে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স সব পারবে। কিন্তু তোমাদের সমস্যা জায়গা আমি বলে দিচ্ছি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থিওরি অফ ইকুয়েশন আর জিওমেট্রি, এই জায়গাগুলো কিন্তু সমস্যা হবে। সেই জন্য ভিডিওগুলো দেখতে হবে, আর ওইগুলো দেখে ওই 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 টাইপেরই কোশ্চেন হবে। আমি যে টাইপ বানিয়ে দিয়েছি ওই টাইপেরই কোশ্চেন হবে। আমি বলো তো, যে আমি যে টাইপগুলো করিয়েছি, যতদূর পড়িয়েছি, ওই তো আমি সেট দিচ্ছি, আসছে না, থাকছে না তার মধ্যে থেকে, বলো। আজকে দেখলাম একটা গ্রুপে একজন 10 থেকে 12টা কোশ্চেন দিয়েছে, দিয়ে বলছে এইগুলো অ্যান্সার কি হবে। আরে বাবা, ভিডিওতে সবগুলো সলিউশন করা আছে এগুলো, আর ওইগুলো খাতায় সারাদিন বসে লিখেছে অপশন সহ, যে সময়টা পুরো 12টা বাজিয়ে দিয়ে চলে গেছে। কী হবে এইভাবে করে? কোনো লাভ হচ্ছে? আমি কোশ্চেনগুলো লিখবো কিসের জন্য খাতায়? যে কোশ্চেন আমার কাছে আছে বইয়ে, সেগুলো লিখে আবার পাঠাচ্ছে, বইটাই ছবি তুলে পাঠা, কী সব মুশকিল। এইভাবে সময় নষ্ট করলে হয়? এইভাবে সময়টাকে কাজে লাগাতে হবে, সময়টা তোমরা ফালতু অপচয় করছো, এটাই তো সমস্যা। এটা করা যাবে না। হ্যাঁ, একটা টপিক ধরে এগোতে হবে। আর আমি তো ম্যাট্রিক ডিটারমিনেন্ট করেছি, বাড়িতে তো সবার একটা করে বই আছে, ওইগুলি প্র্যাকটিস করো না, অসুবিধা কী আছে? আমি তো সেট দিচ্ছি, অত সারাদিন ধরে প্র্যাকটিস করবো, চারিদিকে ওরা হুড়োহুড়ি করলে হবে না। এইগুলো বুঝতে হবে, ওরকম উল্টোপাল্টা করা যাবে না, সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। হাতে সময় তো আমি বলছি হার্ডলি কতদিন আছে, 3 তারিখ যদি হয়ে যায়, 27 আর 5 32 দিন, আমি 30 দিন ধরো, 30 দিন তোমাদের হাতে টাইম আছে, 13 দিন। আমি মক টেস্ট নেবো, মক টেস্ট কীভাবে নেবো দেখবে। মক টেস্ট নেবো। আমার জিওমেট্রি আমি কালকে সম্ভবত কভার করে দেবো, 3Dটা, আর 2Dর একটুখানি পোর্শন আছে, ওটা করালেও হবে, না করালেও হবে, কিন্তু আমি করিয়ে দেবো একটু। তাহলে 3D কভার হয়ে যাচ্ছে, নিউমেরিক্যালও কালকে কভার হয়ে যাচ্ছে। পরে থাকলো কি, গ্রুপ লিঙ্ক ফিল আমি এই লাইভে পড়াবো, আর সিরিজ সিকোয়েন্সটা ওই রেকর্ডিং দিও, তাহলে দেখবে সিলেবাস আর কিছু নেই, সব কমপ্লিট হয়ে গেল। আমি বলেছিলাম যে
70% কমপ্লিট করবো, কিন্তু আমি দেখলাম যে না, সময়টা যেহেতু হাতে কম আছে, একটু আগে করে শেষ করে দিই। কালকে সিলেবাস তোমাদের মোটামুটি কমপ্লিট যাও। এবার ভিডিও দেখো, ডিনামিক্স কি দেবেন নাকি? ডিনামিক্স ডিনামিক্স, হ্যাঁ হ্যাঁ। ডিনামিক্স ওই কোশ্চেন দিয়ে দেবো আর যা করিয়েছি। আর তোমরা যদি বলো যে আমাকে ওই এস সমান ভিটি এগুলো পড়াতে হবে, আমি পড়াবো। আচ্ছা, এই ডিনামিক্সে ওয়ার্ক সিলেবাসটা দেখবে তো, ওয়ার্ক পাওয়ার এনার্জি সিলেবাসটা দেখবে, সিলেবাস ধরে পড়ো। যদি না তোমরা যদি বলো তাহলে আমি তাহলে গ্রুপ লিঙ্ক ফিল পড়া বাদ দিয়ে ওয়ার্ক পাওয়ার এনার্জি এগুলো পড়াবো কি? বলো বলো, এগুলো পড়ালাম, এগুলি পড়াবো, আমার কোনো প্রবলেম নেই। তোমাদের যদি এই জায়গায় প্রবলেম থাকে তাহলে আমি এগুলি পড়াবো। সিম্পল হারমোনিক মোশন পড়াবো, ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়াবো, ইম্পালস পড়াবো, এগুলি পড়াবো। তোমরা যদি বলো যে আমাদের গ্রুপ লিঙ্ক ফিল স্ট্রং আছে, কিন্তু আমি জানি ওখানে স্ট্রং নেই, সেই জায়গাটা আমাকে ক্লিয়ার করতে হবে। এগুলো তো কমন পেয়ে যাবে, এইগুলো নিয়ে অত ভাবা দরকার নেই, এগুলো আমি কমন দিয়ে দেবো, তোমরা ওটা নিয়ে চোখ বন্ধ করে থাকো। আর ডিনামিক্স যে কমন পাবে না, ডিনামিক্স যে কমন পাবে না, সেই আনসার করে আসতে পারবে না, 100% বলে দিলাম, এটা মিলিয়ে নেবে। স্যার গুরুবার ওই ফিল্ড রিং ফিল্ডের কনসেপ্ট ক্লিয়ার করলে ওগুলো দেখে বলা যাবে। হ্যাঁ, সেই জন্য আমি ওইটা রেখে দিয়েছি হাতে, যেটা আমি সময় নিয়ে এ দেখো পিছুটান তো রাখতে হবে না। ধরো আমি এত বড় একটা সিলেবাসকে আগে যদি ফেলে রেখে আমি গ্রুপ লিঙ্ক মানে পড়াতেই থাকি, আমার এদিকে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, তারপর ধরো এই ডিনামিক্স পড়ে আছে, আমার ধরো এই নিউমেরিক্যাল পড়ে আছে, এত কিছু ফেলে রেখে কি একটা জিনিস পড়িয়ে শান্তি পাওয়া যাবে? তাহলে আমি সিলেবাস কভার করে দিলাম, আমার কোনো চাপ নেই। এবার তোমরা দিন রাত ভিডিও দেখো, যা খুশি করো, কিন্তু ভিডিও না দেখলে কিন্তু তোমরা কিন্তু এগোতে পারবে না। আমার এই তোমাদের এই আজ কালকের ভিডিও, আজ তারপরে নিউমেরিক্যাল মানে 5টা ভিডিও হয়েছে আজ পর্যন্ত, শুধুমাত্র সিমসন 1/3 রুলটা বাকি আছে, তাও কিভাবে পড়িয়েছি, পুরো থিওরি কনসেপ্ট লাগিয়ে পড়ানো হয়েছে একদম। আমি ওই শুধু ফর্মুলা বলে দিয়ে চলে যাই না, যাতে করে ব্রেনের জিনিসগুলো। স্যার বলছিলাম, বলো স্যার ওই অ্যাপে তো প্লে লিস্ট অনুযায়ী ভিডিওগুলো পাচ্ছি না, এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওটা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার ওগুলো কিছু করার নেই। এবার ধরো আমি যখন যে ভিডিওটা বানাচ্ছি তখন সেটা তো আপলোড দেবো। এবার যখন প্লেলিস্ট বানিয়ে পড়ালাম, এলপিপিটা আজকে দিয়ে দেবো। এবার পড়ে থাকবে যেটা, আমি এলপিপিটা ওই জন্য এলপিপির মাঝে আমি বাকি ভিডিওগুলো আপলোড দিই না, এগুলো ঢোকাতে চাইছি না। এই দুটোকে ঢুকিয়ে দেবো, তাহলে এলপিপিটা পরপর দেখবে সিরিয়াল হয়ে গেছে, হয়তো একটা ক্লাস মানে আগে হয়ে গেছে আগে, সেই জন্য একটু কভার। না আগের গুলো নাই ঠিকঠাক। শোনো, আমি বলি সিলেবাস তোমাকে ওইভাবেই পড়তে হবে, যা সামনে ভাবে পড়বে। অঙ্কের আবার ভাগ আছে নাকি? তোমার দেখো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে তোমার থিওরি অফ ইকুয়েশন কাজে লাগছে, সব জায়গায় সব কিছুই কাজে লাগছে। তোমরা এইটা ভাগটা করো না, তাহলে কিন্তু ওই এক্সাম হলেও তোমাদের সমস্যা হবে যে ওই পয়েন্টগুলো কি পরপর সিরিয়ালি সাজানো থাকবে? বলো, অঙ্ককে ডিভাইড করা যাবে না ওইভাবে, অঙ্ক সব একই জিনিস, অঙ্ককে ডিভাইড করা যাবে না। আচ্ছা, আর কার কোনো সমস্যা আছে কি বলো? আজকে লাইভে তো আছি, কারো কোনো সমস্যা থাকলে বলো, যে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আমি কিন্তু সাজেশন দিয়ে দেবো যে এই জায়গাটা এইভাবে করো, তোমার সমস্যা মিটে যাবে। সেই জায়গাটা আমাকে বলতে হবে যে স্যার আমার এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে, কি করবো? তার প্রবলেমটা আমি যদি না বুঝতে পারি, এবার দুজন কোশ্চেন ফেললো, আমি বুঝতে পারলাম যে সমস্যাটা কোথায়, আমি ইকুয়েশনে ক্লাসটা দিতে পারলাম। স্যার বলো, ইন্টিগ্রাল ক্যালকুলাসে তো বিশাল বড় সব সলিউশন, অত বড় তো করা সম্ভব নয়, ওগুলো ম্যানেজ করা যাবে কি করে? হ্যালো ইন্টিগ্রাল ক্যালকুলাস বলি, ইন্টিগ্রাল ক্যালকুলাসের সিলেবাসটা দেখে তো আমার বলতে পারবে। মাইক অফ করো। ইন্টিগ্রাল ক্যালকুলাস বলছো তো? ইন্টিগ্রাল ক্যালকুলাস কিন্তু আমি পড়াই নাই, পড়িয়েছি। আমি ও কথা বলছি না স্যার, হ্যাঁ বলছি ইন্টিগ্রাল ক্যালকুলাসে তো ওই মানে সব বড় বড় সলিউশন, হ্যাঁ ওগুলো তো পরীক্ষা হলে করা তো সম্ভব না। তো প্রত্যেকে বলছে আমি দাঁড়াও, আমি ভিডিও দেবো, তো রেকর্ডিং ভিডিও ছাড়বো তো। প্রায় তুমি যে কোশ্চেন পাবে ওর বাইরে দেখবে হবে না, কিভাবে সলিউশনগুলো করতে হয় কিছু আমি দেখতে দিয়েছি। হ্যাঁ, কিছু কোশ্চেন দিয়েছি, ওইগুলো প্র্যাকটিস করো। তুমি মড ফাংশন দেখেছো, তুমি বক্স ফাংশন দেখেছো, তুমি লেবনিজ থিওরাম অ্যাপ্লিকেশন করতে পারছো, লেবনিজ থিওরাম দিয়ে ওই অঙ্কগুলো করতে পারছো? ক্যালকুলাসে যে এত ভিডিও দেওয়া হয় ওগুলো দেখেছো? করা হয়নি, আমি মড ফাংশন বক্স ফাংশন এগুলো দেখছিলাম। তাহলে ওইগুলো দেখো, বাকিটা আমি দেখছি। আমার মাথায় সব কিছু আছে। হ্যাঁ, আমার মাথায় যে কিছু নাই এটা ভুল ধারণা। তোমরা ভাবছো যে আমরা মানে স্যার হয়তো ভুলে যাচ্ছে, আমাদের এই জায়গাগুলো খেয়াল করছে না। আমার সব খেয়াল আছে, সব A to Z খেয়াল আছে। আমি এত বড় একটা দায়িত্ব নিয়ে নেমেছি, তাহলে আমার খেয়াল থাকবে না? এটা কি মানা যায়? কেউ বলতে পারবে যে আমার কিছু খেয়াল নেই? A to Z আমার মাথায় আছে। হ্যাঁ, কখন কি করাতে হবে আমাকে সব মানে আমাকে বলতে হবে না। কেউ বলছে স্যার ডাইমেনশনটা পড়ান, আরে বাবা ডাইমেনশন থেকে কি কোশ্চেন দেবে? ওই আমি একদিন বসবো ওই বইটা নিয়ে, কালকে যেমন থিওরি অফ ইকুয়েশনটা পুরো ক্লিয়ার করে দিলাম, সেই জন্য প্রত্যেকটা পার্টের আমি একটা রিভিশন বলে একটা বিষয় আছে। হ্যাঁ, রিভিশন একটা করে ভিডিও দেবো আমি, যেমন থিওরি অফ ইকুয়েশন দিলাম, ঠিক আছে? এরপর আমি হয়তো ইন কেস আমি কোন জায়গাটা দিলে ভালো হয় বলো তো? রিভিশনে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেবো, কীভাবে করবে কোশ্চেনগুলো, একদিন কোশ্চেন ফেলি একটা, নাকি একটা সেট ফেলি, কালকেই ফেলে দিই একটা সেট, কি বলছো? এলপিপি তো মোটামুটি শেষ নাকি? এলপিপি শেষ, কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা পারবে করতে? আচ্ছা, কালকে আমি পিআই করে নিয়ে বসবো। হ্যাঁ,
কালকে আচ্ছা কালকে পার্টিকুলারলি করে দেন। পিআই কটা নিয়ে বসবো, আর ডিফেন্সিয়াল পিআই তো হয়ে যাবে, প্লাস এর সঙ্গে ডিফেন্সিয়াল ইকুয়েশনে আমি রিভিশন ক্লাসটা দিয়ে দেবো। কোনখানে ভুলগুলো প্রশ্ন সামনে ফেলে দেবো, তোমরা অ্যান্সার দেবে, যদি আমি বুঝি তাহলে ওইখানে সলিউশনটা বলে দেবো, যেইভাবে করতে হবে এটা এইভাবে হবে। ডিফেন্সিয়াল ইকুয়েশনটা কালকে একটা রিভিশন ক্লাস দিয়ে দিই, তোমাদের ওই জায়গাটা কভার হয়ে যাবে, প্লাস তার সঙ্গে পিআইটা আমি কভার করে দেবো, দিয়ে তারপর এগুলো বলতে লাগবো। তারপরে কি স্যার এতে যাবেন, ওই গ্রুপ রিং ফিল্ডে যাবেন নাকি? এবার তোমরা যদি বলো যে কালকে গ্রুপ রিং ফিল্ডে যাবো, তাহলে আমি কালকেই চলে যাবো, আমি এটা এখন পরে করবো। কি বলছো বলো? তাহলে ডিফারেন্সিয়েশন করান না, ডিফেন্সিয়াল ইকুয়েশন করাবো না, গ্রুপটা কালকে কভার করি। হ্যাঁ, কালকে হলেই গ্রুপটা হয়ে না, যাবে, যেটা ভালো হবে। কালকে গ্রুপটা শেষ করে দিই, গ্রুপে কালকে হয়ে যাবে, দিয়ে রিংটা রাখবো, একদিন গ্যাপ রাখবো, দিয়ে ডিফেন্সিয়াল ইকুয়েশনে ধরবো, কারণ গ্রুপটা হয়ে গেলে তোমাদের অনেকগুলো কোশ্চেন, এই আমি যে মক টেস্টগুলো দিচ্ছি সেটগুলো, হ্যাঁ, এগুলো দেখবো কভার হয়ে যাবে। আচ্ছা কালকে গ্রুপে করলেন না। কালকে গ্রুপের অর্ডার বা যে ভ্যারাইটিগুলো আছে, হ্যাঁ, ওইগুলো একটুখানি বলে দেবো, যাতে করে তোমাদের ওই দেখি অ্যান্সারটা হয়ে যায়, ওই জায়গাটা ক্লিয়ার করতে। আর তার আগে এই গ্রুপে যে 1 নম্বর ভিডিওটা আছে না, ওটা দেখে নিতে হবে। যারা যারা দেখে নাই, ওটা আমি কালকের মধ্যে যেন মোটামুটি ক্লাসের আগে দেখে নেয় ভিডিওটা, বুঝতে পারলাম? এটা দেখে নিতে হবে। বেশ, তাহলে গ্রুপটা দেখো ভিডিওটা আজকে। আর ভিডিও সারাদিন ভিডিও দেখতে হবে, আমি বারবার বলছি যে ভিডিও রেকর্ডিং সারাদিন বসে বসে দেখতে হবে, যতক্ষণ না তুমি নিশ্চিত হচ্ছ যে একটা সেট ফেলার পর কোশ্চেনটাকে বুঝতে পারছো, ততক্ষণ ভিডিও দেখতে হবে। যত পোর্শন আছে আমি জানি, আমি যা দেখেছি অ্যাপে কত পার্সেন্ট, মানে কতজন ভিউ আছে, আমি তখন দেখতে পাই যে কতজন ভিডিওটা দেখলো, আমি দেখতে পাই। আমার ব্যাচে আমি 30 স্টুডেন্টের কথা বলছি, এটা বন্ধ করো, 30 স্টুডেন্টের কথা বলছি, এই 30 স্টুডেন্টের মধ্যে ওই 2-3 জন রিমুভ হয়ে চলে গেছে, কারণ তারা ইনঅ্যাক্টিভ, আমি তাদের তাড়িয়ে দিয়েছি। ওই ইনঅ্যাক্টিভটা আমি রাখি না, ও আমার কোনো পছন্দ হয় না। সেই জন্য আমি দেখেছি হার্ডলি 10 থেকে 15 জন 50% ভিডিও কভার করেছে, আর বাকি তো কারেন্ট ভিডিও তো হয় দেখছি না খুব একটা, মানে আমি এই টিচমেন্টের কথা বলছি। সেই জন্য আমি বলবো সবাইকে একটাই সাজেশন দেবো, আমি তো বাবা তোমাদের পাস করাতে এসেছি, তাহলে আমি কি বলবো যে এইভাবে ফলো করো, দিয়ে তোমরা ফেল করো? আমার যে আমি যেটা করতে চাইছি সেটা থেকে আমাকে সাকসেসফুল হতে হবে। এবার আমি তো বুঝতে পারছি যে এটা ভিডিওগুলো যদি না দেখে, তাহলে কিন্তু এদের আমি সামলাতে পারবো না কোনো দিন। এদের আমি কি বলবো, মানে কি বলবো, তোমাদের কিন্তু আমি কোনোভাবে হেল্প করতে পারবো না। আমার একটাই মানে রাস্তা আছে, যেহেতু আমি তোমাদের সামনে পাই নাই, সে আমার কাছে একটাই রাস্তা আছে, ভিডিওগুলো দেখা। ভিডিওতেই আমার সব কিছু বলা আছে, সেই জন্য আমি সাজেশন দেবো সবাই ভিডিওগুলো দেখো। ভিডিও যদি না দেখো কিন্তু তোমরা সাকসেসফুল হতে পারবে না, কারণ কোশ্চেনের কনসেপ্টটাই বুঝতে পারবে না। আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবেই করতে হবে, আদার্স মানে কোনোভাবেই কোনো দিক থেকেই হবে না, সলিউশন নাই। আর ওর থেকে বেটার সলিউশন আছে, আমি বলো যে আমি যে সলিউশনগুলো দিয়েছি তোমাদের মধ্যে ওর থেকে বেটার সলিউশন আছে, কেউ বলতে পারবে? যদি বলতে পারো তাহলে আমার ভিডিওটা আমি ওই ইউটিউব থেকে তুলে দেবো। আর আদার্স যত ইউটিউব আছে তুমি সব জায়গায় দেখে শোকা যে আমি একটা কোশ্চেন কীভাবে সলিউশন করছি আর ওরা কীভাবে করছে। আমারটা যদি বেটার না হয় আমি ওই ভিডিওটা ইউটিউব থেকে তুলে দেবো, এটা আমি মানে আজকে মানে বলেই দিলাম। এটা তুমি যত ইউটিউবার ভিডিও দেখো, যতগুলো ইউটিউবার আছে সবার ভিডিও দেখো, তারা তো পড়াচ্ছে, সে প্রফেসর হতে পারে, আমার সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু আমি যে মেথডে করাচ্ছি সেই মেথডটা তুমি যদি ফলো করো, কারো কোনো কোশ্চেন ওই আমি যেভাবে করছি ওইভাবে ছাড়া করতে মনই হবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ছাড়লাম।